নমস্কার, বাংলার প্রাইম টাইমে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। বাংলার প্রাইম টাইম নিয়ে আমি ঈশান দেব আজ রয়েছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছে সৃজিতাও। আবার বাংলার প্রাইম টাইমে ওপার বাংলার দিকে, মানে বাংলাদেশের পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি। লাগাতার বাংলাদেশের যে সংকটকাল, বাংলাদেশ যে মর্মান্তিক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে, সেই সন্ধিক্ষণের খবর প্রতিদিন লাগাতার আমরা বাংলার প্রাইম টাইমে আপনাদের দেখাচ্ছি। আর আজ তুলে ধরব সেই সব ছবি, যে ছবি আরও একবার প্রমাণ করবে যে সমুদ্র মন্থন হলে প্রথমে বিষই উঠে আসে, কিন্তু বিষটাই আসল কথা নয়, তারপরে অবশেষে অমৃতও উঠে আসে। বাংলাদেশে শেখ হাসিনাকে পদত্যাগ করিয়ে দেশান্তরী করার পর যারা ক্ষমতার রাশ হাতে নিয়েছেন, তারা আদৌ বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য, বাংলাদেশের হিন্দু জনসংখ্যার জন্য সহানুভূতিশীল কিনা, সেই প্রশ্নটা বারবার উঠছিল। কারণ ছাত্র সমন্বয়করা বা শিক্ষার্থীরা যে আন্দোলনে যারা রাস্তায় নেমেছিলেন, তারা সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে, তাদের মন্দিরে, দেবালয়ে, ঘরে, বাড়িতে আক্রমণ করুক, আগুন জ্বালাক বা না জ্বালাক, বাংলাদেশে একটা অংশ এইসব কাজকর্ম করতে নেমে পড়েছিল, যা এখনও বাংলাদেশের কোনো কোনো অংশে চলছে। শোনা যাচ্ছে 52টা জেলায় হিন্দুরা আক্রান্ত। এই পরিস্থিতিতে বাংলাদেশ থেকে যখন বারবার এই আক্রমণের খবর আসছে, এইরকম একটা পরিস্থিতিতে যখন ভারতের এক বিশাল জনসংখ্যা, ভারতীয় জনসংখ্যার একটা বিশাল অংশ এবং পৃথিবীর অন্যান্য প্রান্তে থাকা হিন্দু জনগোষ্ঠীর মানুষ দুশ্চিন্তায় ছিলেন যে কি হবে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের, সেই সময় বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ও কিন্তু এবার সাহস দেখানো শুরু করলেন। তারাও রাস্তায় নামতে শুরু করেছেন, হাজারে হাজারে জমায়েত হচ্ছেন। গোপালগঞ্জ দিয়ে শুরু হয়েছিল, তারপর ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, বিভিন্ন অঞ্চলে তারা পথে নামতে শুরু করেছেন এবং হাজারে হাজারে সংখ্যায় পথে নামিয়ে তারা বাংলাদেশের কর্তৃপক্ষকে বুঝিয়ে দিচ্ছেন সংখ্যালঘুর প্রাণ সস্তা নয়। এই রকম এক সন্ধিক্ষণে যখন বাংলাদেশে আস্তে আস্তে সমীকরণগুলো পাল্টাতে শুরু করেছে, তখন আরও এক বিস্ফোরক তথ্য সামনে। যে কথা আমরা বারবার বলছিলাম, বাংলাদেশের এই অস্থিরতার নেপথ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত রয়েছে, যে কথা শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ও উল্লেখ করেছিলেন আমাদের সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষকে দেওয়া ইন্টারভিউতে। সেই একই বার্তা এবার শেখ হাসিনার তরফ থেকে গেল আওয়ামী লীগ কর্মীদের কাছে। শেখ হাসিনা তার কর্মীদের বার্তা দিয়েছেন যে যদি সেন্ট মার্টিনস দ্বীপ আর বঙ্গোপসাগর তিনি ছেড়ে দিতে পারতেন আমেরিকাকে, দেশের সার্বভৌমত্বের সঙ্গে যদি আপোষ করতে পারতেন, তাহলে তিনি ক্ষমতায় টিকে যেতেন। আপোষ করেননি বলে তাকে দেশ ছাড়তে হয়েছে। ঠিক কি বলেছেন হাসিনা এবং তার প্রেক্ষিতে এখন বিশ্বজুড়ে কি চলছে, বিশদে দেখাবো বাংলার প্রাইম টাইমে আমি আর সৃজিতা। বাংলাদেশে হাসিনার হাতছাড়া হয়েছে শুধুমাত্র একটি দ্বীপের জন্য। হ্যাঁ, অন্তত এমনটাই দাবি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। একটা দ্বীপ বাংলাদেশের রাজনীতিতে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল কিভাবে? কোন সেই দ্বীপ? চলুন এক ঝলকে জেনে নিই আমরা এই দ্বীপের রহস্য। সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের কক্সবাজারের ঠিক মাথায় বসে আছে এই দ্বীপটি। মাত্র 3 কিলোমিটার মতো চওড়া এই দ্বীপটি বঙ্গোপসাগরের ঠিক উত্তর পূর্ব ভাগে অবস্থিত। এবার এই সেন্ট মার্টিনস দ্বীপকে আবার কেউ কেউ নারকেল দ্বীপও বলে থাকেন। এদিকে কিছু জনবসতিও রয়েছে, মোটামুটি 3000-এর কিছু বেশি মানুষের বাস বলে জানা যায়, যারা মূলত মাছ চাষ, ধান উৎপাদন, নারকেল চাষ ইত্যাদির উপর নির্ভর করে থাকেন। আবার এর মধ্যে কিছু পণ্য মায়ানমারেও পাঠানো হয়। এই দ্বীপটি পর্যটন এবং বাণিজ্য এই উভয় দিক থেকেই ভীষণ রকম গুরুত্বপূর্ণ। তবে শুধু এইটুকুই নয়, এই দ্বীপের উপরেই নাকি নজর রয়েছে আমেরিকার।
মার্কিন যুক্তরাষ্ট্রে। কিন্তু কেন? এই দ্বীপটি ছোট হলেও এই দ্বীপের অবস্থান ভৌগোলিকভাবে ভীষণ গুরুত্বপূর্ণ। এখানেই নাকি নিজেদের একটি বেস তৈরি করতে চায় আমেরিকা। জানা যায় যে একটি মিলিটারি বেস তৈরি করতে চায় তারা, আর তাতেই বঙ্গোপসাগরের উপরে নিজেদের আধিপত্য কায়েম করতে পারবে আমেরিকা। এবার এমনি এমনি তো সেটা হবে না, তাদের বাংলাদেশের একটা পূর্ণ সমর্থন দরকার। শেখ হাসিনা এই দ্বীপটি দিয়ে দিতে কোনোভাবেই রাজি হননি, আর সেই কারণেই নাকি আজ তিনি বাংলাদেশের বাইরে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। কিভাবে আমেরিকার এই মনের ইচ্ছা আর বাংলাদেশের রাজনীতি একত্রে মিলে গেল, কিভাবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী হয়ে গেলেন, সেই সবটা আমরা আপনাদেরকে জানাবো। তবে তার আগে বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি, বাংলাদেশের হিন্দুদের উপরে যে আক্রমণ, তার ভিত্তিতে গোটা বিশ্ব কিভাবে গর্জে উঠেছে সেই ছবিগুলো একবার দেখুন। একেবারেই প্রথমে সেই ছবিগুলো আমরা দেখে নেব। এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জনপদে হিন্দুরা রাস্তায় নামতে শুরু করেছেন। তারা হাজারে হাজারে জমায়েত করছেন, ঐক্যবদ্ধভাবে জমায়েত করছেন। বাংলাদেশে যারা মনে করেছিলেন যে এই অস্থিরতার সুযোগ নিয়ে গোটা হিন্দু জনসংখ্যাকে উৎখাত করে দেবেন, তাদেরকে জবাব দেওয়া শুরু করেছেন হিন্দুরা, হিংসাত্মকভাবে নয়, শুধুমাত্র ঐক্য দেখিয়ে, শুধুমাত্র জমায়েত দেখিয়ে। প্রথম যে ছবিটা আমি দেখাতে বলবো পিরোজপুরের ছবি। পিরোজপুরের ছবিটা দেখুন, হাজারে হাজারে হিন্দুরা এখানে পথে নেমেছেন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার করা যাবে না। দেশে যখনই কোনো অস্থিরতা তৈরি হবে, দেশে যখনই কোনো রাজনৈতিক অশান্তির বাতাবরণ বা আবহ আসবে, তখনই সুযোগ পেলেই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের উপর ঝাঁপিয়ে পড়া হবে। বাংলাদেশের একটা অংশ কায়েমি স্বার্থ নিয়ে এই কাজ দশকের পর দশক ধরে করে আসছে, তাদের বিরুদ্ধে এরা পথে নেমেছেন। শুধু পিরোজপুর নয়, এরপর শাহবাগের ছবি দেখুন। এই শাহবাগ কয়েক বছর আগেই নজর কেড়েছিল গোটা বিশ্বের বিপুল জমায়েতের কারণে। সেই শাহবাগে এবার সংখ্যালঘু সম্প্রদায়ের জমায়েত দেখুন, হিন্দুদের জমায়েত দেখুন। হিন্দুদের ওপর আক্রমণের প্রতিবাদে যে জমায়েত শাহবাগে হয়েছে সেটা দেখুন। শাহবাগের ছবি দেখলেন, এবার খুলনার ছবি দেখাতে বলবো। খুলনা মানে কোন এলাকা বুঝতে পারছেন? আমাদের পেট্রাপোল, বনগাঁ যে সীমান্ত, তার ঠিক ওপারে গেলেই খুলনা ডিভিশন শুরু হয়। খুলনা, যশোর, সাতক্ষীরা সব পাশাপাশি এলাকা। সেই খুলনায় কিভাবে পথে নেমেছেন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, বাংলাদেশের হিন্দু জনসংখ্যা, সেই ছবি দেখুন। এবার দেখুন একদম উল্টো দিকে, এটা শুধুমাত্র আমাদের বনগাঁ পেরোলেই যে অংশটা দেখাচ্ছিলাম, এবার দেখাচ্ছি চট্টগ্রাম, মায়ানমারের প্রান্তে। বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত সর্বত্র হিন্দু জনগোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামা শুরু করেছেন। এই ছবি দেখতে পাচ্ছেন চট্টগ্রামে তারা হাজারে হাজারে বিপুল জমায়েত করেছেন। এরপরে আরেকটা ছবি দেখুন, কুড়িগ্রাম। বাংলাদেশে কুড়িগ্রাম এবং নীলফামারীতে সমাবেশ। এখানেও হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে সমাবেশ হয়েছে এবং অভিযুক্তদের, মানে শুধুমাত্র আক্রমণ বন্ধ করুন এমন নয়, যারা অভিযুক্ত এইসব আক্রমণ, লুটপাট, খুন, জখম, অগ্নিসংযোগে, তাদেরকে অবিলম্বে শাস্তির ব্যবস্থা করতে হবে, এই দাবি নিয়ে তারা পথে নেমেছেন। এতক্ষণ ছবিগুলো দেখাচ্ছিলাম বাংলাদেশের মাটিতে কি হচ্ছে। এবার দেখুন বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর সঙ্গে সংহতি জানিয়ে ভারতের মাটিতে কি হচ্ছে, পশ্চিমবঙ্গের মাটিতে কি হচ্ছে। পশ্চিমবঙ্গের মাটিতে প্রথমে নদিয়ার গয়েশপুরের মিছিল দেখাবো। নদিয়ার গয়েশপুরে বঙ্গীয় ঐক্য মঞ্চের উদ্যোগে এই মিছিল হয়েছে আজ। বঙ্গীয় ঐক্য মঞ্চের উদ্যোগে হিন্দুত্ববাদী সংগঠন, তারা সংহতি জানিয়ে মিছিল করেছেন নদিয়ার গয়েশপুরে। পরবর্তী ছবিটা উত্তর 24 পরগনা। বুঝতে পারছেন কোন এলাকা? প্রথমে নদিয়ার গয়েশপুর, তারপর উত্তর 24 পরগনা, পুরোটাই মতুয়া অঞ্চল। বারবার মানুষ পথে নামছেন, কারণ এই মানুষগুলো একসময় উদ্বাস্তু হয়ে ওপার থেকে এপারে চলে এসেছিলেন। তারা জানেন যে ধর্মীয় কারণে নির্যাতিত হওয়ার যন্ত্রণা কতটা। উত্তর 24 পরগনার গোবরডাঙ্গায় এই মিছিল হয়েছে আজ, সেটাও সংঘ পরিবারের কয়েকটি সংঘের সমর্থনে। এবার আরেকটা ছবি দেখাই, এটা আমাদের রাজ্যের সীমানার বাইরে, এটা কর্ণাটকের বেঙ্গালুরুতে। সেখানেও বিক্ষোভ হয়েছে, সেখানকার বাসিন্দারা, সেখানকার হিন্দু জনসংখ্যা, তারা পাশে দাঁড়াচ্ছেন, বাংলাদেশের মানুষের পাশে রয়েছেন, এই বার্তা দিয়ে রাস্তায় নেমেছেন। রাঁচি, ঝাড়খণ্ডের রাজধানী, আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড, তার রাজধানী রাঁচিতেও বিক্ষোভ দেখা গিয়েছে। রাঁচিতেও জমায়েত, মিছিল, সভা সমাবেশ করে
প্রতিবাদ জানানো চলছে। বাঙালি হিন্দু শুধু নয়, ভারতবর্ষের অন্যান্য প্রান্তের হিন্দু জনসংখ্যাও রাস্তায় নেমে এসেছেন যে বাংলাদেশের হিন্দুদের উপর এই আক্রমণ চলবে না, এই আক্রমণ রোধ করতে হবে। এতক্ষণ আমি দেখাচ্ছিলাম বাংলাদেশের মাটিতে আর ভারতের মাটিতে কি হচ্ছে, কিন্তু এই প্রতিবাদ শুধু এখানে সীমাবদ্ধ নেই, এই প্রতিবাদ বিশ্ব জুড়ে শুরু হয়েছে। দেখে নিন সেই প্রতিবাদের ছবিগুলো সৃজিতার সঙ্গে। আমরা বাংলাদেশের পাশাপাশি ভারতের ছবি দেখলাম, এবার আরো বেশ কয়েকটি দেশেরও ছবি আমরা আপনাদেরকে দেখাবো। শুরুটাই করি ওয়াশিংটন ডিসিকে দিয়ে। সেখানে বিশাল প্ল্যাকার্ড তৈরি করে স্পষ্ট ভাষায় লেখা হচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে আক্রমণ করা হচ্ছে সেটাকে তারা প্রতিবাদ জানাচ্ছেন, সেটাকে তারা সমর্থন করছেন না। এবং এই বিষয়তে রাস্তায় নেমেছেন প্রচুর মানুষ। গুরুত্বপূর্ণ নয় যে তারা প্রত্যেকেই হয়তো ওয়াশিংটন ডিসির হিন্দু ধর্মাবলম্বী মানুষ, একেবারে নয়। সেখানকার কিছু সাধারণ মানুষ তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। পরবর্তী ছবিতে চলে যাই কানাডার ছবি আমরা আপনাদেরকে দেখাই। ঠিক সেখানেও একইভাবে বিভিন্ন প্ল্যাকার্ড টাঙানো হয়েছে এবং সেই প্ল্যাকার্ডে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ, বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ, বাড়িঘর ভেঙে দেওয়া, পুড়িয়ে দেওয়া, তার প্রতিবাদ চলছে। এখানেই শেষ নয়, ইউকেতে চলুন, ইউনাইটেড কিংডম, সেখানের ছবিটাও ভিন্ন নয়। সেখানেও বহু মানুষ তারা রাস্তায় নেমেছেন। বাংলাদেশের বিভিন্ন মুহূর্তে যেভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে তার ছবিগুলিকে তারা তুলে ধরেছেন এবং একটি দাবি জানাচ্ছেন যে যেভাবে আক্রমণ চালানো হচ্ছে হিন্দুদের উপর সেটাকে বন্ধ করতে হবে। অস্ট্রেলিয়ার ছবিটাও কোনোভাবেই ভিন্ন নয়। অস্ট্রেলিয়ার মেলবোর্নের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বহু মানুষ রাস্তায় নেমেছে, তাদের প্রত্যেকের হাতে প্ল্যাকার্ড, একটাই দাবি, বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, বাংলাদেশের হিন্দুদের উপর যে আক্রমণ চলছে তা বন্ধ করতে হবে, তার প্রতিবাদ। ফিনল্যান্ড, নেক্সট আমরা যে পরবর্তী ছবি দেখব ফিনল্যান্ডের ছবি দেখব এবং সেখানেও পরিষ্কারভাবে বলা হচ্ছে স্টপ অ্যাটাকিং অন হিন্দুজ, তাদের উপর আক্রমণ বন্ধ করুন, এইভাবে আক্রমণ করবেন না। দুর্ভাগ্যজনক প্রতিবাদ গোটা বিশ্ব জুড়ে, অর্থাৎ গোটা বিষয়টা শুধুমাত্র যে আজকে রিপাবলিক বাংলা বলছে বা ভারত বলছে তা নয়, গোটা বিশ্বের চোখে এই বাস্তবটা সামনে উঠে আসছে। সাথে এইরকম ছবি বোধহয় প্রথম তৈরি হচ্ছে গোটা বিশ্ব জুড়ে প্রতিবাদ হচ্ছে বাংলাদেশি হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে। এই রকম ছবি এর আগে শরণাতীতকালে আমরা দেখেছি কিনা যথেষ্ট সংশয় রয়েছে। ছবিগুলো দেখিয়ে নিলাম। এবার যে কথা শুরুতেই বলছিলাম সেই বিষয়টা আরও একটু স্পষ্ট করে আমরা সবাই বুঝে নিয়ে আসুন। সেন্ট মার্টিনস দ্বীপ, শেখ হাসিনা বার্তা দিয়েছেন তার দেশবাসীকে, তার দলের কর্মীদের, যে সেন্ট মার্টিনস দ্বীপ আর বঙ্গোপসাগর ছেড়ে দিলে আমেরিকাকে আমি ক্ষমতায় টিকে যেতাম, কিন্তু আপোষ করিনি, তাই নেই। কোথায় সেন্ট মার্টিনস দ্বীপ এবং সেটা কেন ছেড়ে দেওয়ার প্রশ্ন আসছিল একটু বুঝে নিই। এই মানচিত্রটা দেখুন, টানাপোড়েনের ভরকেন্দ্রটা কোথায়? এখানে ভারত, এই অংশে বাংলাদেশ, এখানে রয়েছে মায়ানমার কিছুটা নিচে নামলে, এবং বাংলাদেশ এবং মায়ানমারের উপকূল যেখানে মিলেছে, বাংলাদেশের একেবারে দক্ষিণ পূর্ব অংশে, বাংলাদেশ উপকূলের দক্ষিণ পূর্ব অংশে মায়ানমারের কাছে, সেখানে রয়েছে সেন্ট মার্টিনস দ্বীপ। সেই সেন্ট মার্টিনস দ্বীপ এবং তার থেকে আরও কিছুটা নিচে নেমে এলে দেখতে পাচ্ছেন আবার আন্দামান শুরু হচ্ছে। বঙ্গোপসাগরের এই যে সেন্ট মার্টিনস আইল্যান্ড, মায়ানমার উপকূলের কাছে যেটা দেখতে পাচ্ছেন এইখানে এরকম জায়গায়, সেই সেন্ট মার্টিনস আইল্যান্ডে আমেরিকা তাদের নেভাল বেস বানাতে চায়, তাদের নৌসেনা ঘাঁটি বানাতে চায়। কেন বানাতে চায়? তার কারণ এই যে কোকো আইল্যান্ড দেখছেন আন্দামানের ঠিক ওপরে, কোকো আইল্যান্ড যেটা মায়ানমারের নিয়ন্ত্রণে রয়েছে, সেই কোকো আইল্যান্ড চীনের নিয়ন্ত্রণে চলে যেতে পারে বা চীনের হাতে মায়ানমার তুলে দিতে পারে। চীন সেখানে বড়সড় সামরিক পরিকাঠামো গড়ে তুলতে পারে, এরকম একটা জল্পনা কল্পনা বহুদিন ধরে চলছে। সুতরাং এই অঞ্চলে চীনেরও দাপট থাকতে পারে, আর এই অঞ্চলে ভারতের অজস্র বন্দর রয়েছে। সুতরাং আমেরিকাকে এখানে দাপট দেখাতেই হবে। তাই সেন্ট মার্টিনস বাংলাদেশের কাছ থেকে চেয়েছিল আমেরিকা, যাতে সেন্ট মার্টিনসে ঘাঁটি বানিয়ে গোটা বঙ্গোপসাগর অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়া যায়। শেখ হাসিনা রাজি হননি। কিন্তু আমেরিকার এত মরিয়া চেষ্টা কেন, সেটা আরেকটা ম্যাপের মাধ্যমে বুঝে নিয়ে আসুন। গোটা ভারত মহাসাগরীয় অঞ্চলটাকে দেখাচ্ছি। এপাশে বঙ্গোপসাগর যেখানে সেন্ট মার্টিনস রয়েছে দেখাচ্ছিলাম, এপাশে আরব সাগর। এই দুই অঞ্চলে দুই বড় সামরিক শক্তির অজস্র বন্দর রয়েছে। বঙ্গোপসাগর জুড়ে এবং আরব সাগর জুড়ে যেহেতু ভারতের উপকূল রয়েছে, ভারতের একাধিক নৌসেনা ঘাঁটি এই অংশে রয়েছে। আর চীন, সেই চীন মায়ানমারের সঙ্গে
সুসম্পর্কের খাতিরে কোকো আইল্যান্ডে দাপট জমানোর চেষ্টা করছে। চীন একই সঙ্গে পাকিস্তানে এসে আরব সাগরের গোয়াদারে তারা বন্দর তৈরি করেছে। আবার তার পাল্টা হিসেবে চাবাহার বন্দর, ইরানের চাবাহারে ভারত আরেকটা বন্দর লিজ নিয়েছে। তাহলে আরব সাগরের বুকে ভারত এবং চীনের অজস্র নৌঘাঁটি রয়েছে। এই অঞ্চলের নিয়ন্ত্রণ ভারত এবং চীন নিজের হাতে রাখতে পারছে, কিন্তু এই বিশ্বের মহাশক্তি আমেরিকা, তাদের কোনো নৌসেনা ঘাঁটি এই অঞ্চল জুড়ে নেই। এটা কি আমেরিকার পক্ষে মেনে নেওয়া সম্ভব? সুতরাং কৌশলগতভাবে এই সেন্ট মার্টিনস দ্বীপটা যদি বাংলাদেশের উপর চাপ দিয়ে আদায় করা যেত, তাহলে আমেরিকার জন্য সোনায় সোহাগা হতো। কিছুতেই হাসিনা রাজি হলেন না। এই হাসিনাকে কি ক্ষমতায় টিকে থাকতে দেওয়া যায় সৃজিতা? হয়তো এই কারণেই, যেহেতু কথা বলেও লাভের লাভ হলো না, তাহলে সিংহাসন নড়িয়ে দাও যেন তেন প্রকারে। আর ঠিক সেই প্রচ্ছন্ন মদতটাই হয়তো বাংলাদেশে আমরা বিগত 2-3 মাসে দেখতে পেয়েছি। তবে এর বাস্তব ভিত্তি রয়েছে কিনা, প্রাক্তন সেনা কর্তা কর্নেল কুণাল ভট্টাচার্যের সঙ্গে আমরা কথা বলেছিলাম, শুনুন তিনি কি বলেছেন। আমেরিকা অনুরোধ করেছিল এবং প্রেশার বানায় যে এই সেন্ট মার্টিন আইল্যান্ড, যেটা বার্মার থেকে অ্যাকচুয়ালি কাছে, এই জায়গায় একটা স্ট্র্যাটেজিক পোর্ট বা একটা অকুপেশন, একটা দ্বীপে আমেরিকান আর্মি ডিফেন্স রাখার চেষ্টা করছিল। যে মালাক্কা প্রণালী, যেখান দিয়ে বেশিরভাগ আমেরিকার, যেটা চায়নার বেশিরভাগ বাণিজ্যিক জিনিসপত্র যায় সিঙ্গাপুরের দিকে, সেইটার ওপরে কন্ট্রোল রাখার জন্যে এই দ্বীপটা বিশেষভাবে ইম্পর্ট্যান্ট আমেরিকার ক্ষেত্রে। শুনলেন নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে তার মতামত রাখলেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কুণাল ভট্টাচার্য। শুনলেন যে কথা আমরা বলছিলাম, তিনিও একই কথা ভাবছেন যে আমেরিকা এই অঞ্চলে নিজের দাপট জমাতে চাইছে নানা কারণে, অর্থনৈতিক, সামরিক, নানা কারণে, বাণিজ্যিক নানা কারণে। এবং তার জেরে আজকে তার অন্তিম ফলশ্রুতিটা কি হচ্ছে? বাংলাদেশের 1 কোটি হিন্দু বা সংখ্যালঘু জনসংখ্যা, তারা কচুকাটা হচ্ছে একদল দুর্বৃত্তের হাতে। কিন্তু গোটা বিশ্ব এবার আর থেমে নেই। এই চক্রান্তের বিরুদ্ধে চতুর্দিক থেকে আওয়াজ উঠতে শুরু করেছে। চতুর্দিক থেকে আওয়াজ উঠছে মানে একটু আগেই আমরা ছবি দেখাচ্ছিলাম যে উত্তর আমেরিকার বিভিন্ন দেশ, সেটা কানাডা হোক, সেটা আমেরিকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে হোক, ইউরোপের বিভিন্ন দেশ হোক, সর্বত্র প্রতিবাদ শুরু হয়েছে বাংলাদেশি হিন্দুদের উপর আক্রমণ হওয়ার বিরুদ্ধে। ঠিক কিছুদিন আগে একদল যেমন গোটা বিশ্বে হ্যাশট্যাগ নামিয়েছিলেন অল আইজ অন গাজা, অল আইজ অন রাফা, ঠিক একইভাবে এবার সকলে বলছেন অল আইজ অন বাংলাদেশি হিন্দুজ। এবং শুধুমাত্র মার্কিন বিরোধী দেশগুলো এই কথা বলছে এমন নয়। সৃজিতার সঙ্গে আরও একটা ছবি দেখে নিন, বুঝতে পারবেন আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী দেশ ইসরায়েল, সেই ইসরায়েলের প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ডিজিটাল সহায়ক তিনিও বাংলাদেশি হিন্দুদের পক্ষে সওয়াল করছেন সোশ্যাল মিডিয়ায়। একেবারেই তাই, বাস্তবিক রূপে অল আইজ অন বাংলাদেশি হিন্দুজ। গোটা বিশ্বের নজর রয়েছে বাংলাদেশি হিন্দুদের প্রতি, কারণ তারা যেভাবে অত্যাচার চালাচ্ছে। যেমন ঈশানদেব বলছিলেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ডিজিটাল সহায়ক হানানিয়া নাফতালি, তিনি কি বলছেন আগে আপনারা দেখুন। তিনি বলছেন বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে। তারপর তার কি বার্তা? আমরা চুপ করে বসে থাকতে পারবো না। স্পষ্ট বার্তা তার সামাজিক মাধ্যমে। যুদ্ধের সময় তারা ইসরায়েলের পাশে ছিল। আপনারা জানেন ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধের কথা, সেখানে ভারতের অবস্থানের কথা এখানে উল্লেখ করা হয়েছে। আমাদের দায়িত্ব এই সময় তাদের পাশে থাকা। স্পষ্ট ভাষায় তিনি বার্তা দিচ্ছেন যে এখন আমাদের দায়িত্ব তাদের পাশে থাকা। বাংলাদেশের হিন্দুদের উপর লাগাতার আক্রমণ হচ্ছে, এই বিষয়টা নিয়ে আর চুপ করে বসে থাকা যায় না। এটা নিয়ে পদক্ষেপ করতে হবে, প্রতিবাদ করতে হবে। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট যে এই যে ঘটনাগুলো ঘটছে তার বাস্তব রূপটা গোটা বিশ্বের কাছে সুপরিচিত। অন্তত এখানে কোনো রাজনীতি নেই। গোটা বিশ্ব জুড়ে এই যে প্রতিবাদ শুরু হয়েছে সেটা এমনি হয়নি। সেই ছবি আমরা রোজ তুলে ধরছি। শুধু বাংলাদেশে হওয়া অত্যাচারের ছবি নয়, ভারতের সীমান্তে, বিশেষ করে পশ্চিমবঙ্গের সীমান্তে রোজ শয়ে শয়ে হাজারে মানুষ এসে ভিড় জমাচ্ছেন ভারতে আশ্রয় চেয়ে, সেই ছবিও আমরা দেখিয়েছি।
এর আগের দিন আমরা দেখিয়েছিলাম যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ চিঠি দিয়েছে ভারতের প্রধানমন্ত্রীকে এবং বলা হয়েছে যারা সীমান্তে এসে দাঁড়িয়ে রয়েছে তাদের জন্য খাবারের ব্যবস্থা করুন, তাদের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করুন। এবার দেশের শাসক দল বিজেপির সাংসদ যিনি মতুয়া অঞ্চল থেকেই জয়ী হয়েছেন শ্রী জগন্নাথ সরকার, তিনি স্পষ্ট ঘোষণা করলেন আগামীকাল থেকেই তিনি রাস্তায় নামছেন। সীমান্তে যারা অপেক্ষায় তাদের জন্য দরকার হলে তিনি খাবারের ব্যবস্থা করবেন। কি বলছেন জগন্নাথ সরকার শুনুন। ওপারে যারা এসে আছে তারা ঠিকমতো খাবার পাচ্ছে না, ওপারে তারা অত্যাচারিত, এপারে ঢুকতে পারছে না। এই অবস্থা চলতে পারে না, তাই তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য, নৈতিক দায়িত্ব রয়েছে। আমি তাই কালকের থেকেই পথে নামবো তাদের সহযোগিতার জন্য, সাহায্যের জন্য। ভারত সরকারের কাছে ইতিমধ্যেই আমি আবেদন জানিয়েছি। দেখুন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই খুব স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপরে নজর রাখতে। আজকে আরেকজন সাংসদের কথা অন্তত স্পষ্ট হলো ভারতের অবস্থান বাংলাদেশের হিন্দুদের নিয়ে। একেবারেই তাই, ভারতের প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন মোহাম্মদ ইউনুসকে, যিনি এখন সেখানকার সরকারের প্রধান উপদেষ্টা, যে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক। ভারত সরকার ইতিমধ্যে কমিটিও গড়ে দিয়েছে পরিস্থিতির উপর নজর রাখতে। আর আজ আরেক সাংসদ জানিয়ে দিলেন কাল থেকে তিনি নিজেই পথে নামবেন এদের সহায়তার জন্য। ঘটনা প্রবাহ কোন দিকে গড়ায় আমরা সারাক্ষণ নজর রাখবো, তুলে ধরবো আপনাদের সামনেও। বাংলার প্রাইম টাইম আজকের মতো শেষ করছি এখানেই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।